আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বাংলাদেশের অর্থ পাচার। বাংলাদেশের অর্থ পাচারগুলো কীভাবে হয় এবং এর প্রতিরোধ কী, এর এর মাধ্যমগুলো কী কী, এটা নিয়ে আলোচনা করব। প্রথম মাধ্যম হচ্ছে হুন্ডি, এরপর হচ্ছে দৃশ্য অদৃশ্য রপ্তানি, তৃতীয় মাধ্যম হচ্ছে ভুয়া বিনিয়োগ। হুন্ডি হচ্ছে এক এক দেশে ধরেন আপনার ভাই আছে, ওই দেশে আপনার ভাইয়ের পরিচিত একজন বলতেছে কি বাংলাদেশে টাকা পাঠাবে, কিন্তু আপনার ভাই এর পরিচিত আপনার ভাইকে টাকা দিতেছে, কিন্তু আপনার ভাই এখানে বলতেছে কি বাংলাদেশ থেকে আপনাকে কল করে বলতেছে কি বাংলাদেশ থেকে ওই সমান টাকাগুলা আপনি তাকে দিয়ে দেন। এটা হচ্ছে হুন্ডির প্রসেস। দ্বিতীয়ত হচ্ছে ভুয়া এবং দৃশ্য অদৃশ্য দৃশ্য অদৃশ্য রপ্তানি। দৃশ্য অদৃশ্য রপ্তানি বলতে আপনার রপ্তানি বা আমদানি ঘাটতি যেগুলো বলে আর কি, এটা হচ্ছে কি এমনকি ধরেন আপনি রপ্তানি করছেন $500 বিলিয়ন মতো আপনার আর্ন হয়েছে, আপনি কী করছেন আপনার কানাডা বা যুক্তরাষ্ট্রে এরকম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, বলতেছেন যে বায়ারকে আমার টাকাগুলো বেশিরভাগ টাকাগুলো আমাকে ওই অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে, আর কিছু টাকা বাংলাদেশে পেমেন্ট করতে হবে। এর মাধ্যমে কি বাংলাদেশের গভর্নমেন্ট তেমন টাকা পাচ্ছে না, আর হচ্ছে আপনার ইকোনমিক্সের মধ্যে তেমন টাকা যে পরিমাণ রপ্তানি হয়েছে সে পরিমাণ টাকা কি যোগ হয় নাই, এবং সেম আমদানিও সেম যে পরিমাণ আপনি এই আমদানির ক্ষেত্রে আপনার পুরো সিস্টেমটা উল্টো। আমদানিও সেম বলতে আপনার যেমন কি আপনি $500 বিলিয়ন জিনিস আমদানি করতে চাচ্ছেন, পণ্য আমদানি করতে চাচ্ছেন, আপনি ধরেন 10 টন আমদানি করতে বা 20 টন আমদানি করতেছেন $500 বিলিয়ন, আপনি আমদানি করছেন 10 টন 500 বিলিয়ন দিয়ে, আর 10 টনের টাকা কি অতিরিক্ত দিয়ে দিচ্ছেন না? ঠিক ওই অতিরিক্ত টাকাগুলো আপনি এমনভাবে পাঠাইছেন ব্যাঙ্ক চ্যানেলের মাধ্যমে, এলসি তো খুলতে হয়, ব্যাঙ্ক চ্যানেলের মাধ্যমে পাঠাইছেন, একদম ব্যাঙ্ক চ্যানেলের মাধ্যমে গিয়ে টাকা কিন্তু অবৈধ হয়ে যায়। কেমন অবৈধ হয়ে যায়? ব্যাঙ্ক চ্যানেলের মাধ্যমে গিয়ে ধরেন আপনি কানাডা চীনের বা একজন বায়ার থেকে ইয়াগুলো কিনতেছেন, চীনের একজন কোম্পানি থেকে আমদানি করতেছেন, তো ওইখানে আপনি 20 টনের টাকার সমান জিনিস কিনছেন 10 টন, জিনিস আনছেন 10 টন, টাকা দিয়েছেন 20 টনের মতো, বুঝছেন? যেহেতু টাকা দিয়েছেন 20 টনের মতো, সেহেতু 20 টনের টাকাটাই আপনার কাছে গেছে, আর জিনিস আসছে কত 10 টন, আর ঘাটতি আছে আরও 10 টন। তো ওই টাকাটা বেশি দিচ্ছেন না, বেশি দিচ্ছেন, তো ওই টাকাগুলো আপনি কী করছেন আপনার ওই চায়নার ব্যাঙ্ক, গভর্নমেন্ট ব্যাঙ্ক থেকে, ওই চায়নার ব্যাঙ্ক থেকে আপনি কী করছেন আরেকটা অ্যাকাউন্টে, আপনার ইউরোপিয়ান অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন। এটা হচ্ছে মাধ্যম, এই দৃশ্য মাধ্যম, আমদানি রপ্তানির মাধ্যম। এরপর হচ্ছে ভুয়া বিনিয়োগ। ভুয়া বিনিয়োগ বিভিন্ন ভুয়া নামে কোম্পানি খুলে যে বিনিয়োগগুলো করে, বিদেশি বিনিয়োগ করে বলে সরকার গভর্নমেন্ট থেকে একটা ফ্যাসিলিটি আদায় করে, প্লাস হচ্ছে ওরা ব্যাঙ্ক চ্যানেলের মাধ্যমে টাকাগুলো নিয়ে যায়, এবং নিয়ে যায় একদম নিয়ে যায় যে বৈধভাবে, কিন্তু টাকাগুলো হয়ে যায় ওখানে গিয়ে অবৈধ। ওই নামে কোনো কোম্পানি নেই, কোনো কিছু নেই, ওই টাকাগুলো আপনার একজন ব্যক্তিগত অ্যাকাউন্টে বা একজন এরকম অ্যাকাউন্টে ঢুকে টাকাগুলো কী হয়ে যায়, মানে ওইখানেই থাকে যায়, ওইখানেই কোনো কোম্পানি নেই, কিছু হয় না, কোনো বিনিয়োগ হয় না, ওই টাকাগুলো আর কোনো জবাবদিহিতা নেই। আর সবচেয়ে বড় বাংলাদেশের সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে জবাবদিহিতার অভাব, স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব। মানুষই যেখানে অন্যায় করলে ছোটোখাটো, আমরা সকলেই মানে ছোটোখাটো অন্যায় করলে বলে থাকা বাদ দেন, এটা নিয়ে মাতামাতি করার দরকার নেই, এরকম আমাদের স্বভাবটা হচ্ছে এরকম, আমাদের বাংলাদেশিদের স্বভাবটা হচ্ছে এরকম। কিন্তু বিভিন্ন উন্নত কান্ট্রি ইউরোপিয়ানদের স্বভাব হচ্ছে আপনার ছোট্ট একটা ভুল করলেও তারা কি এটার জন্য জবাব দিতে চাইবে। দ্বিতীয় আর 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 বিনিয়োগের মুদ্রার বিনিয়োগের যে এই ঘাটতির ফলে, আমদানি রপ্তানির ঘাটতির ফলে বৈদেশিক মুদ্রা যে যে কমে যায়, এলসি যেহেতু খুলছেন, টাকাগুলো আপনি ডলারের মাধ্যমে কনভার্ট হবে, ডলার এই টাকাগুলো বৈদেশিক মুদ্রাগুলো অবশ্যই কমবে। ঠিক আছে, আপনি $500 বিলিয়ন বা $100 বিলিয়ন যেটাই করেন না কেন, বা 100 মিলিয়ন 500 মিলিয়ন যা করে, ওই টাকাগুলো আপনার ঠিকই তো এলসির মাধ্যমে, এলসি খোলার মাধ্যমে তো আপনি প্রোডাক্টগুলো আনবেন বা আমদানি করবেন, ওই টাকাগুলো ঠিক বিদেশে চলে যাবে। আর রপ্তানি করলে তো আসবেই না, আমদানি করলে তো উল্টা চলে যাবে, তাইলে ইকোনমির মধ্যে বড় একটা কি, বড় একটা ধাক্কা ইকোনমির মধ্যে লাগবে। তারপর তারপর হচ্ছে কি দুর্নীতি।
দুর্নীতি দুর্নীতি হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা। এই দুর্নীতিগুলোই করে হচ্ছে আমলাতন্ত্র। বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত সেই 1971 সাল বা 72 সালের পর থেকে দেশে এখন রান করতেছে, এখনও পর্যন্ত আমলাতন্ত্র দুর্নীতি কমাতে পারে নাই। কোনো গভর্নমেন্টে পারে নাই, কোনো গভর্নমেন্টে সফল হয় নাই, কারণ সব গভর্নমেন্টই আমলাতন্ত্রের কাছে কি নত শিকার এবং তাদের কাছে না চাইতেই তাদের কাছে কি তাদের কিছু করার থাকে না, মানে এরকম একটা স্বভাব। করার থাকলেও কিছু করে না, কারণ তারা কমিশন পায়, অনেক বড় বড় লিডাররা কমিশন পায় প্রত্যেকটা দলের, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন। জামাত তো ক্ষমতায় আসেনি, যারা আসছে আর কি, যারা ক্ষমতায় আসে তারা কি তাদের পলিটিশিয়ানরা একটু বড় একটা কী পায়, কমিশন পায়। ওই কমিশনের জন্য তারা দেশ শুদ্ধ না বিক্রি করে দেবে। এমনকি তারা চাইলে তাদের কি বলতাম একদম খারাপ ওয়ার্ড ইউজ করতে হচ্ছে, তাদের মেয়ে কমিশন দিলে তাদের মেয়েকে দর্শন করতে দিবে, তারা এরকম টাকা বা অর্থলোভী, তারা এরকম। দুর্নীতি তো গেছে, এরপর আসছি মুদ্রাস্ফীতি বেড়ে যায়। মুদ্রাস্ফীতি তো বোঝেন, মুদ্রাস্ফীতি যেহেতু টাকার ইনফ্লেশন হয়, যেহেতু জিনিসপত্রের দাম বেড়ে যায়, আবার মুদ্রা সংকোচন হলে কি আবার একটা সমস্যা হচ্ছে কি, মুদ্রা সংকলন হলে আপনার বিনিয়োগগুলো কমে যাবে, মুদ্রা এই মানুষের হাতে মুদ্রা থাকবে না, মানুষের ক্রাইসিসের মধ্যে পড়তে হবে, এটাও সমস্যা। এটাও এই মুদ্রাস্ফীতি যদি বেশি হয় তাহলে সমস্যা, আর কম হলে সমস্যা নেই। কিন্তু ওই আপনার যে আমদানি রপ্তানি করতে গিয়ে যে এবং হুন্ডির মাধ্যমে ভুয়া বিনিয়োগের মাধ্যমে যে টাকাগুলো চলে গেছে, ওই টাকাগুলো তো ইকোনমিক্সে অ্যাড হয় নাই। অ্যাড না হওয়ার কারণে ওইটা কী হয়ে যায়, ইনফ্লুয়েন্স হয়ে যায় বাজারের মধ্যে, কী হয়ে যায় ওটা ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বৃদ্ধি করে। জিএফআই এর মতে, গ্লোবাল ইন্টিগ্রেটিভ রিসার্চের মতে বা ইনস্টিটিউশনের মতে, বাংলাদেশে প্রতি বছর 7 থেকে 10 বিলিয়ন ডলার পাচার হয়। চিন্তা করতে পারছেন, 10 বিলিয়ন ডলার, মিলিয়ন না, বিলিয়ন ডলার। এটা সবচেয়ে বেশি হয় যে আমদানি রপ্তানির মাধ্যমে। আর বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে কতগুলো আইন আছে, এগুলা বললে আইনগুলো হচ্ছে কি কার্যকর না, যদিও করে রাখছে। যেমন কি 12 সালের যে বাংলাদেশের মানি লন্ডারিং আইনগুলো আছে, 12 বছরের জেল প্লাস হচ্ছে সম্পত্তি, জব্দকৃত সম্পত্তি, প্রচারকৃত সম্পত্তি বা জব্দকরণ, এগুলো কোনোভাবে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে না, কোনো গভর্নমেন্টে পারে নাই, কোনো গভর্নমেন্টে পারবে বলে আশা করা যায় না। আর বাংলাদেশে একটা সংস্থা আছে যেটা মানে এগুলা মানি লন্ডারিং নিয়ে কাজ করে, যার নাম হচ্ছে BFIU। এই সংস্থার কাজ হচ্ছে বাংলাদেশের যে লেনদেনগুলো, অস্বাভাবিক লেনদেনগুলো, এই লেনদেনগুলো মনিটরিং করা। কিন্তু কার্যত হচ্ছে এই সংস্থা এই আইন দিয়ে কোনো কিছু হবে না যদি না বাংলাদেশের রাজনৈতিক দলের লিডাররা এটাতে ইনভলভ না থাকেন, তাহলে এটা কার্যকর হবে। রাজনৈতিক দলের লিডাররা ইনভলভ থাকার কারণে বাংলাদেশের মুদ্রাস্ফীতির অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়, যার ফলে তাদের তো ক্ষতি হয় না, যার সাধারণ মানুষের ক্ষতি হয়। সাধারণ মানুষের জীবনযাপনের উপরে একটা চাপ চলে আসে। কোম্পানি সরকারকে ভ্যাট দিবে, ট্যাক্স দিবে, এটা কারা দিচ্ছে? এটা কোম্পানি দিচ্ছে না, এটা ভোক্তাদের কাছ থেকেই বা সাধারণ মানুষ থেকেই, যারা পণ্যটা ক্রয় করবে তাদের থেকেই তো দিতে হচ্ছে। কিন্তু কোম্পানিও লাভ করতেছে, গভর্নমেন্টও কি টাকা পাচ্ছে, কোম্পানিও পাচ্ছে, গভর্নমেন্টও পাচ্ছে, দিন শেষে জনগণে মারা খাচ্ছে। এটা আপনার এটা কেন হয়, এটা কেন বাংলাদেশে এখনও চলমান? কারণ হচ্ছে ওই কমিশন, বড় বড় কমিশন হওয়া যায়, আর পাশের দেশ তো আছেই, ওদের থেকে তো আমদানি করলেই আরও কমিশন, ওদের থেকে তো আমদানি করলে আরও কমিশন বেশি হওয়া যায়, প্লাস এখান থেকে পাওয়া যায়। আর দেশীয় শিল্পগুলো তো একদম বলতে গেলেই ধ্বংসের পথেই এখন দাঁড়িয়ে আছে। ওদের একটু বাঁচা মরার লড়াই করতেছে আর কি। হয়তো কোন দিন যে এটার আলো নিভে যায়, এটা দেশীয় প্রতিষ্ঠানের আলো নিভে যায়, এটা আল্লাহ জানে, আর কিছু জানে না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে এখনো পর্যন্ত। এই গভর্নমেন্ট এসেও কিছুটা ভালো করার চেষ্টা করতেছে, কিছুটা রান করতেছে, যদিও এটা বৃহৎ আকারে ধরতে গেলে তেমন বড় কিছু সাফল্য না। আবার এক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে 15 বছরের যে স্বৈরাচারের শাসন, এর দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে ইকোনমিক্সটা খুব তাড়াতাড়ি বলতে গেলে 1 বছরের মধ্যে অনেক রান করছে, এটাও
স্বীকার করার মতো, এটা দেখার মতো, উদাহরণ সৃষ্টি করার মতো কাজ করছে। আচ্ছা, এর থেকে বাঁচার উপায় কি? মুদ্রাস্ফীতির যে মুদ্রা প্রচার থেকে বাঁচার উপায় কি? মুদ্রা প্রচার থেকে বাঁচার উপায় হচ্ছে আপনার যে লেনদেনগুলো হয় এগুলাকে খুব কড়া নজরদারিতে আনতে হবে। প্লাস হচ্ছে এমনভাবে একটা কমিটি বা এমনভাবে একটা তদন্ত করা দরকার, কমিটি করা দরকার যেখানে কোনো রাজনৈতিক সদস্য বা কোনো রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না, যারা নিরপেক্ষভাবে কাজ করবে। দুদক তো বাংলাদেশের এখন দলীয়করণ হয়ে গেছে, বলতে গেলে আওয়ামী লীগ দলীয়করণ করা হয়েছে, এটা তো এখন আর ফাংশন করছে না তেমন। তো একদম নিরপেক্ষ এই যে এখানে যেই ইয়াগুলো আসবে, যে কর্মীগুলো আসবে বা যে এই যারাই পরিচালনা করবে এই ইয়াটা এই প্রতিষ্ঠানটা, তারা যেন কোনো রাজনৈতিক দলের ফিগার বা কোনো রাজনৈতিক দলের সাথে ইনভলভ ছিল না এরকম লোক যাতে নিয়োগ দেওয়া হয়। তাহলে এরকম নিয়োগ দিলেই কী করবে, আপনার মুদ্রাস্ফীতির এই যে অবৈধ লেনদেনগুলো হয়, এই যে এই অস্বাভাবিক যে কার্যকলাপ বা অস্বাভাবিক লেনদেনগুলো হয়, এগুলো আপনার অনেকটাই কমে আসবে এবং বাংলাদেশের ইকোনমিক্সের জন্য অনেক ভালো হবে, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের গভর্নমেন্টের জন্য এবং বাংলাদেশের শক্তিশালী একটা ইকোনমিক গ্রোথ করার জন্য অনেক হেল্পফুল হবে। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের ইকোনমিক খুবই ডাউনফল হওয়ার কারণ হচ্ছে, পিছনের কারণ হচ্ছে কি, রাজনৈতিক দলের এই বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের বিভিন্ন, যেমন কি আওয়ামী লীগের ছিল কি সালাম গ্রুপ, আরও বেক্সিমকো, এইগুলাকেই কর মকুব, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার কারণেই ইকোনমিক্সের ওরা অনেক বারোটা বাজে দিছে। আপনারা যা দেখছেন, সালাম গ্রুপ হচ্ছে আপনার এই ইসলামী ব্যাংক আর বলেন এরকম অনেক বড় বড় ব্যাংক থেকে কি টাকাগুলো ওরা মানে যা ইচ্ছে তাই করে মানে একদম তুলে নিয়ে ফেলছে, শুষে ফেলছে। তো এরকম যদি রাজনৈতিক দলের কোনো প্রতিষ্ঠানকে যদি ইনভলভ না করতে দেয় গভর্নমেন্ট, তাহলে সত্যিকারের 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 যে ইকোনমিক গ্রোথ করবে সেটা জনগণের জন্য যেমন লাভ, বাংলাদেশের অর্থনীতির জন্য তেমন কি লাভ, এবং বাংলাদেশের অর্থনীতিকে আরও বেশি বেগবান এবং শক্তিশালী করবে। এবং পাশের দেশ যে ইন্ডিয়াকে কি ভাবাবে যে এখন ওই বাংলাদেশের যে জনগণের সরকার আছে, তারা জনগণের সরকার নয়, যারা জনগণকে শোষণ করে, তারা কোনোদিনও জনগণের সরকার হতে পারে না। যেমন কি ধরেন এই 15 বছর ধরে যারা এখন শোষণ নিপীড়ন করছে, যারা ইকোনমিক্সে ধ্বংস করে দিচ্ছে, মানুষের পকেট কাটা শুরু করছে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, আর তারা তো জনগণের সরকার ছিল না। সুতরাং আশা করবো এই পরবর্তী নির্বাচী সরকার এই বিষয়গুলোকে বিবেচনা করবে। আসসালামু আলাইকুম।